ক্লিনিকে পেশেন্টরা যখন আসেন আমাদের লিভারের সমস্যা আছে এবং এই লিভারের সমস্যাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে নেন বা ধরে নেন যে এটা তো আমার গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হচ্ছে মানে এটা লিভারের সমস্যা, কিন্তু লিভারের সমস্যাটা পুরোপুরি আলাদা। আপনার অ্যাসিডিটি বা গ্যাস যেমন একটা সমস্যা, লিভারের সমস্যা সম্পূর্ণ আলাদা। সুতরাং লিভারের সমস্যার সাথে আপনি কখনোই ভেবে নেবেন না যে আপনার অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে মানে তার জন্য যতদোষ নন্দঘোষের মতো ওটা ওই লিভারের পর্যায়ে পড়ে যাবে। লিভারের সমস্যাটা অন্যরকম এবং আজকের দিন আমার এটা নিয়ে যথেষ্ট রকম মানুষের মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা বা সচেতনতা এসছে। আমার ক্লিনিকে সেদিনকে রবীনবাবু এসেছিলেন। রবীনবাবু সেলসের প্রফেশনে আছেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। এবার রবীনবাবু জাস্ট রুটিন চেক আপ করতে গিয়ে ইউএসজি করিয়েছেন পেটে, আল্ট্রাসোনোগ্রাফি অফ আপার অ্যাবডোমেন, এবং আল্ট্রাসোনোগ্রাফি যখন উনি করিয়ে নিয়ে এসেছেন রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনার ফ্যাটি চেঞ্জেস ইন লিভার গ্রেড 1। এবার উনি ওনার বাড়ির লোককে বোঝাতে পারছেন না যে উনি অ্যালকোহল খান না। আমাকে বলছেন ডক্টর সেন বিশ্বাস করুন আমি জীবনে এক ড্রপ অ্যালকোহল খাই না, কিন্তু আমার লিভারে ফ্যাটি চেঞ্জেস এসেছে এবং আমার বাড়ির লোকের ধারণা যেহেতু সেলসে কাজ করে আমি বাইরে থাকি আমি হয়তো অ্যালকোহল নেওয়া শুরু করেছি এবং সেই অ্যালকোহলের এফেক্টই আমার হয়তো লিভারের মধ্যে ফ্যাট আসছে। মানুষ ভাবেন যে লিভারে ফ্যাটি চেঞ্জেস হচ্ছে মানে বা লিভারে কোনো সমস্যা হচ্ছে মানে সেটা অ্যালকোহলই একটা কারণ, কিন্তু আমি এটুকু বলে রাখি দায়িত্ব নিয়ে যে এটা কিন্তু জানবেন মদ্যপান ব্যতীত লিভারের সমস্যা আসে। দ্যাট ইজ কল্ড NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই অসুখটা সম্বন্ধে একটু কথা বলার ভীষণ প্রয়োজন। অবশ্যই আজকে কম বেশি যাদের একটু লক্ষ্য করে দেখবেন একটু বডি ওয়েট বেশি তাদেরই দেখা যাচ্ছে যে ফ্যাটি চেঞ্জেস অফ লিভার চলে আসছে, ভীষণ কমনভাবে আসছে। এবং এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভার যখন আসছে তারা বুঝতে পারছেন না কেন আসছে। সায়েন্স বলছে এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভারের প্রধান এবং অন্যতম যে কারণ সেটা কিন্তু জেনেটিক্স। আচ্ছা, অর্থাৎ পূর্বপুরুষদের কারোর যদি লিভারের সমস্যা থাকে সেটা পরের প্রজন্মে আসতে পারে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। কারোর বাবা বা মায়ের মধ্যে লিভার প্রবলেম ছিল, দেন পরের প্রজন্মে কিন্তু লিভারের প্রবলেম আসতে পারে। নাম্বার 1 কজ এটা। নাম্বার 2 কজ হচ্ছে যে দেখা যায় দেখবেন যাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকে, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড, তাদের কিন্তু ভীষণ রকমভাবে এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভার আসে। আচ্ছা, এবং এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভারের যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু এটা নাস বা NaSH ট্রান্সফার হয়। এবং এই যে NaSH এই সমস্যাটা হলে কিন্তু সেখানে লিভারের মধ্যে প্রদাহ বা ইনফ্লামেশন শুরু হয়। তাতেও যদি লাইফস্টাইল চেঞ্জ না হয়, তাতেও যদি ডায়েট চেঞ্জ না হয়, তাতেও যদি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আস্তে আস্তে ফাইব্রাস কন্ডিশনে চলে যায় লিভার, দ্যাট ইজ সিরোসিস অফ লিভার। এবং এমনও প্রচুর কেস দেখেছি যে সঠিক সময়ে যদি সতর্ক না হন সেক্ষেত্রে কিন্তু লিভারে কার্সিনোমা বা ক্যান্সারের সম্ভাবনা আসার সম্ভাবনা থাকে। নাস বা নন অ্যালকোহলিক স্ট্যাটোহেপাটাইটিস, এটা ওয়ান টাইপ অফ হেপাটাইটিস। এটা কিন্তু আস্তে আস্তে লিভারটাকে ইনফ্লামেশন হতে শুরু করে, বিশেষ করে তাদের মধ্যে যাদের মধ্যে NAFLD অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সঠিক সময়ে চিকিৎসা বা ডাক্তারবাবুদের পরামর্শ নেন না তাদের ক্ষেত্রে। আপনি লক্ষ্য করে দেখছেন আপনার হাত পাগুলো সরু সরু মানে নর্মাল, কিন্তু অ্যাবডোমেনটা বাল্জ হয়ে আছে। আপনার শার্টের পেটের কাছের বাটনটা খুব টাইট হচ্ছে, আপনার বেল্টের ঘরটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। আপনাকে কিন্তু বুঝতে হবে আপনি ফ্যাটি চেঞ্জেস অফ লিভারের শিকার হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইউএসজি আপনাকে করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার খাদ্যাভ্যাসের তালিকায় ফাস্ট ফুড প্রায় প্রত্যেক দিনই থাকছে এবং ওই ফাস্ট ফুডটাই কিন্তু জেনে রাখবেন আপনার ফ্যাটি চেঞ্জেস অফ লিভারকে ইনভাইট করে নিয়ে আসতে যথেষ্ট বড় ভূমিকা পালন করবে। এবং শুধু তাই নয়, যাদের মধ্যে ধরুন অ্যালকোহল নেওয়ার প্রবণতা রয়েছে বা দেখবেন লক্ষ্য করে, আমি নাম বলবো না, জ্বর কমাবার একটা নির্দিষ্ট ওষুধ হয়, জ্বর হলে যে ওষুধটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে খাই সেই ওষুধের ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনি ইচ্ছে মতো খেতে শুরু করেন এবং ওই ওষুধের সাইড এফেক্টেও কিন্তু লিভারের ক্ষতি হয়। দিস ইজ ক্লিনিক্যালি প্রুভেন। সুতরাং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আপনাকে কিন্তু সাইড এফেক্ট দেবে না, যেটুকু করলে পুরোটাই উপকার, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা কিন্তু আজকে মোটামুটি বহু গবেষণাগারে প্রমাণিত হয়েছে, বহু আয়ুর্বেদিক মেডিসিনের রিসার্চের পর। কিন্তু আজকে একটা জিনিস জানবেন, আজকে কিন্তু সমাজের সব থেকে শিক্ষিত মানুষরা এই যে ভোর 5টা-6টা থেকে এসে আমার ক্লিনিকে অপেক্ষা করেন, এরা কিন্তু বেশিরভাগই কিন্তু সমাজের সব থেকে শিক্ষিত মানুষরা, যারা জানেন
যে পেন কিলারটা শেষ কথা নয়, ব্যথার কারণটা রুট থেকে ট্রিটমেন্ট করে ওটাকে সারিয়ে তোলাটা শেষ কথা। 100বার। হাঁটুর ব্যথার সমাধান কখনো পেন কিলার হতে পারে না, হাঁটুর ব্যথার সমাধান কখনো পেন কিলার ইঞ্জেকশন হতে পারে না। হাঁটুর ব্যথার সমাধান হচ্ছে যে কারণে হাঁটুর সমস্যাটা হয়েছে সেই কারণটা ট্রিটমেন্ট করে সেই কারণটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। একটা পাত্রের উপর জল গরম হচ্ছে, আপনি সেই পাত্রটার ফুটন্ত জলের মধ্যে যদি বরফ ফেলতে থাকেন কতক্ষণ স্থায়িত্ব হবে? তার চাইতে আপনি যদি গ্যাসটা বন্ধ করে দেন তাহলে তো সামাও আস্তে 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 পাত্রটা আবার আগের জায়গায় নর্মাল টেম্পারেচারে ফিরে আসবে। এখানেই হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট আর অন্য ট্রিটমেন্টের মধ্যে ফারাক। আমরা রুট কজটাকে টার্গেট করি। পিসিওডির পেশেন্ট যদি কেউ আসেন ক্লিনিকে, আমরা কিন্তু তার কত বাড়ছে কমছে সেটা নয়, আমরা ইন্টারনাল গাইনোকোলজিক্যাল সিস্টেমটাকে চেষ্টা করি আয়ুর্বেদ মেডিকেল সিস্টেমের হাত ধরে তাকে কারেক্ট করার, ফিরিয়ে আনার আগের জায়গায় যেটা তিনি ছিলেন। আজকে মানুষকে বুঝতে হবে যে এমন অনেক কিছু মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে যেগুলো তো লাইফস্টাইল আর ডায়েটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যে কোনো ট্রিটমেন্টে আপনি করুন দেখানো, আয়ুর্বেদ যেমন বলছে যেই অসুখই হোক না কেন পেটের চিকিৎসা আপনাকে প্রথম লিখতে হবে, কিন্তু এটুকু আবার তার পাশাপাশি ঠিক পেট যদি ঠিক না হয় তাহলে কিন্তু তার অন্য সমস্যার নিরসন হবে না। মানে আয়ুর্বেদ বলছে পেটটাকে ঠিক রাখতেই হবে। গাট হেলথ আমাদের 70 to 80% ইমিউনিটির সাথে রিলেটেড, এটা কিন্তু খুব 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 ভাইটাল। আজকের দিনে যে এমন কিছু অসুখ বিসুখ রয়েছে যে অসুখ বিসুখগুলো কিন্তু লিভারে ফ্যাটি চেঞ্জেসকে অন্যতমভাবে বাড়িয়ে তোলে। দেখুন, যেমন কিডনির সমস্যাকে অনেকটা বাড়িয়ে তোলে যাদের হাই ব্লাড প্রেশারের রুগী, তাদের যেমন হার্টেরও সমস্যা আসতে পারে, ব্রেনের মধ্যে ছোট ছোট শিরাধমনী বাস্ট করে গিয়ে ব্লাড ক্লট করে সেরিব্রাল স্ট্রোক হতে পারে বা সেরিব্রাল অ্যাটাক হতে পারে। তেমন ঠিক একইভাবে কিন্তু দেখবেন তাদের কিডনি কার্যকারিতা ক্রমশ কমে আসে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের পেশেন্টদের, তাদের হাই ব্লাড প্রেশার। আবার ঠিক একইভাবে দেখবেন লক্ষ্য করে যাদের ক্ষেত্রে এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভার পাবেন তাদের কম বেশি দেখবেন তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আছেই আছে। যে সমস্ত মানুষজন মোটামুটি 30 থেকে শুরু করে আপ টু মিডল এজ, তাদের যদি দেখা যায় যে শরীরের মধ্যে একটু ভারিক্কি ব্যাপার আছে, তাদের যদি দেখা যায় যে ব্লাডে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড আছে এবং তারা যদি ডায়াবেটিক হয়ে থাকেন, এগুলো যে কোনো একটা হলে তাদের মধ্যে লক্ষ্য করা যায় ফ্যাটি চেঞ্জেস আসাটা ভীষণ রকম স্বাভাবিক হয়ে যায়। এর বাইরে ধরুন ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসতে পারে, অনেকের মধ্যে থাকে খুব বেশি পরিমাণ স্পাইসি খাবার খাওয়া, খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ইনটেক করা, সিম্পল কার্বোহাইড্রেট, খুব বেশি পরিমাণ তেল ঘি মাখন ভাজাভুজি এগুলো খাওয়া, এগুলোও কিন্তু অন্যতম আরেকটা কারণ আমাদের শরীরের মধ্যে যে আমাদের হেপাটিক সিস্টেম আছে, হেপাটোবিলিয়ারি ডাক্ট, সেই জায়গার উপর কিন্তু একটা প্রতিক্রিয়া ফেলতে পারে। পোর্টাল সিস্টেম মানে লিভারের ভেতরের সিস্টেমের উপর কিন্তু একটা সমস্যা ফেলতে পারে। সুতরাং আপনার যদি মনে হয় পেটের কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এর যদি 30+ থাকে, সমস্যা থাক বা না থাক, আপনার কিন্তু অন্ততপক্ষে 6 মাসে একবার আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয়তা আছে, যাতে এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভারকে আপনি শনাক্ত করে এই গ্রেড 1 কন্ডিশনেই তাকে আপনি নিরসন করতে পারেন। আর যদি গ্রেড 2 হয়ে যায় তাহলে তো আপনাকে ডেডিকেটেডলি সমাধান করতে হবে। একটা কথা মনে রাখবেন, জীবনে অমৃত আর বিষ কিন্তু একসাথে খাওয়া যায় না, যায় কি? যায় না। তার জন্য মনে রাখবেন, হয় আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরতে হবে, অথবা আপনাকে জীবন থেকে অ্যালকোহলকেও তার সাথে বাদ দিতে হবে। অ্যালকোহল আর আয়ুর্বেদা একসাথে চলবে না, কোনোভাবে চলবে না। জীবনে যদি আপনি অমৃতের হাত ধরেন, বিষের হাত ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে আপনাকে। টাইপ 2 ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা দেখি যে তাদের কিন্তু ভীষণ রকম একটা এই সমস্যাটার সম্মুখীন হয়ে চলেছেন। এবং বলতে দ্বিধা নেই, তাদের এই সমস্যার সম্মুখীন হওয়াটা কিন্তু আমি অ্যাজ এ ডক্টর আমার ক্লিনিকে পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ দেখেছি। তাদের এই সমস্যাটা কিন্তু বিশেষ করে তাদের দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের কিন্তু মোটামুটিভাবে ফ্যাটি লিভারের প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে। আবারও বলবো, সঠিক সময় চিকিৎসা না করলে কিন্তু এর থেকে ন্যাশ এবং তারপর NASH যাকে বলি আমরা, NAFLD থেকে, এবং তারপর কিন্তু সেখানে কিন্তু অবশ্যই ফাইব্রোসিস এবং প্রয়োজনে কিন্তু সেখান থেকে সিরোসিস অফ লিভার, এবং যদি তাতেও আপনি ডাক্তারবাবুর সাথে আলোচনা না করেন এবং এটাকে পুষে রাখেন এবং জীবনযাত্রার মানের পরিবর্তন না করেন, ভুলভাল জিনিস খাওয়া বন্ধ না করেন, তাহলে কিন্তু এটার থেকে লিভার ক্যান্সার পর্যন্ত এগিয়ে যেতে পারে সমস্যা। এটা একটা প্রসেস। লিভার ট্রান্সপ্লান্টেশন করা তো সবার পক্ষে সম্ভব নয়, সুতরাং সময় থাকতে এবং সেটা কতটা সাকসেস
সেটা সংশ্লিষ্ট ডক্টর বলতে পারবেন, রিসার্চ বলতে পারবেন। কিন্তু এটুকু বলতে পারি একদমই তাই, কোয়ারি সাইন একটা খুব বড়। কিন্তু এটুকু বলে রাখবো যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। আপনি যদি মোটামুটি সপ্তাহে 2-3 দিন বিরিয়ানি খান, ফ্রাইড বা স্পাইসি খাবার খান, তাহলে বলবো যে একটু দ্বিতীয়বার ভাবুন। কারণ একবার যদি আপনার এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভার চলে আসে, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো যাদের ডায়াবেটিস পেশেন্ট, টাইপ 2 ডায়াবেটিস, যাদের লিপিড প্রোফাইল হাই, অর্থাৎ বিশেষ করে কোলেস্টেরলের তো হাই সমস্যা অবশ্যই, ট্রাইগ্লিসারাইড যাদের হাই আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফ্যাটি চেঞ্জেস প্রবণতা খুব বেশি পরিমাণ আমরা পাই। এটা কিন্তু একদম খুব একটা প্র্যাকটিক্যাল এবং খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। লক্ষ্য করে দেখবেন যাদের ঘুমিয়ে পড়লে খুব বেশি নাক ডাকে, অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদেরও কিন্তু গবেষণা বা রিসার্চ বলছে যে ফ্যাটি চেঞ্জেস ইন লিভার আসতে পারে। মানে ওবেসিটি একটা কারণ। দেখবেন যারা ওবেস তাদের কিন্তু একটু বেশি পরিমাণ নাক ডাকার প্রবণতা থাকে। আবার লক্ষ্য করে দেখবেন যাদের পলিসিস্টিক ওভারি রয়েছে এবং তারা ওবেসিটির শিকার, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা আছে এই ফ্যাটি চেঞ্জেস অফ লিভার চলে আসার। সুতরাং ওই ব্যাটারটা কি বলুন তো, এই দড়ি ধরে টানার মতো। একটা সমস্যা আসা মানেই আরও অনেকগুলো সমস্যাকে ইনভাইট করে নিয়ে আসা। তার জন্য আমাদের শরীরটা একটা খুব বড় ইঞ্জিনিয়ারিং। এখানে একটা সমস্যা যখনই আসবে, সেই সমস্যাটা কিন্তু আশুর চিকিৎসার প্রয়োজন 100 বার। সেটাকে ওয়েট অ্যান্ড ওয়াচ করা নয়, সেটা যে কোনো কারোর কাছে যা হোক কোনো অ্যাডভাইস নেওয়া নয়। আপনি যে কোনো প্যাথির অভিজ্ঞ ডাক্তারের কাছে অ্যাডভাইস নিন। মেডিকেল সায়েন্স সবসময় আপনার সাথে থাকবে প্রয়োজনীয় গাইডেন্সগুলো দেওয়ার জন্য। দেখুন, থাইরয়েডের সমস্যাও ঘরে ঘরে। আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড, আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডটাকে আমরা ডাক্তারবাবুরা বলি হাইপোথাইরয়েড। মেডিকেল সায়েন্স বলছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব বড় প্রবণতা থাকে ফ্যাটি চেঞ্জেস অফ লিভারের। এটা দেখা গেছে, এর মধ্যে একটা সম্ভাবনা থাকছে যে কারোর যদি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যাটি চেঞ্জেস অফ লিভার থাকে, আসতে পারে সেক্ষেত্রে। সুতরাং এই কারণগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতরাং আপনারা যদি কেউ থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকেন, হাইপোথাইরয়েডিজমের, আপনারা যদি কেউ এই সমস্যাগুলো, যে স্লিপ অ্যাপনিয়া, শোয়ার পর নাক ডাকছে, কিংবা আপনি অ্যালকোহল নিন বা না নিন, যে যে সমস্যাগুলো নিয়ে এখন আলোচনা করছি, এই আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট মতো একটা ইনসিডেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে কিন্তু একটা অতি অবশ্যই লিভার ফাংশন টেস্ট, আর তার পাশাপাশি কিন্তু আপার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি ভীষণ রকম দরকার। একদিকে ধরুন লাইফস্টাইল, আরেকদিকে ধরুন ফুড হ্যাবিট, আরেকদিকে ধরুন হেপাটাইটিসের মতো জীবাণু। হেপাটাইটিস যেমন ABCDE, তার মধ্যে আমরা সব থেকে যেটা চিন্তা করি আর কি, সেটা হচ্ছে B আর C নিয়ে। এই B আর Cটা হচ্ছে ব্লাড বা দেহরসের মাধ্যমে ছড়িয়ে যায় একজনের থেকে আরেকজনের। এটা খুবই চিন্তার। তার জন্য আমরা অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন বলা হয় HBsAg এবং HCV, এই ধরনের টেস্টগুলো আমরা করতে অ্যাডভাইস করি, যাতে এইগুলো সেরোলজিক্যাল টেস্ট, এগুলো করলে কিন্তু ধরা পড়ে যাবে যে তিনি হেপাটাইটিসের খারাপ কোনো সংক্রমণে আক্রান্ত কিনা, অর্থাৎ B বা Cতে আক্রান্ত কিনা। এবার যদি আপনারা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন লিভারের সমস্যার, সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক বড় হয়ে আসতে পারে। মেন যেমন হতে পারে যে অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে পেটটা ফুলে যাবে আর পেটের বহিস্তরে জল জমবে, যাকে বলা হয় অ্যাসাইটিস। এবং ওই যে জল জমবে, ওই জল জমাটা কিন্তু খুব 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 খারাপ একটা সিমটম। অ্যাসাইটিস পেশেন্টের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লিভার কার্সিনোমাও হয়ে যায়, সিরোসিস চেঞ্জেসও হয়ে যায়। সুতরাং যদি লিভারের সমস্যা থেকে থাকে, ওই তো আমি তো চলে যাচ্ছে, কোনো তো সমস্যা হচ্ছে না, তেমন তো কিছু বুঝছি না, ওই ডাক্তারবাবু বলেছেন যে আপনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করার কথা, ওই আমি আমার মতো করে আছি, লিভারের মতো করে আছেন, ডাক্তারবাবুরও ডাক্তারবাবুর মতো আছেন, এরকম করলে কিন্তু জানবেন আগামী দিনে কিন্তু ভীষণ একটা খারাপ দিন আসছে। যারা অ্যালকোহল খান, আমি তাদের উদ্দেশ্যে বারবার বলি না, আপনি আজকে অ্যালকোহল খাচ্ছেন, তৈরি থাকুন, অ্যালকোহলও কিন্তু একদিন আপনাকে খাবে। সেদিনটার জন্য কিন্তু তৈরি থাকতে হবে আপনাকে। নেচার সবসময় তার হিসেব বুঝে নেয়। আপনি আজকে স্মোকিং করছেন, সিগারেটও কিন্তু একদিনকে আপনাকে কিন্তু স্মোকিং করবে, সেটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। যিনি বুদ্ধিমান, মানে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, মধ্যম তিনি যিনি চলেন তফাতে, যিনি সাবধানী মানুষ, তিনিই কিন্তু সার্ভাইভ ফর রিয়েল এক্সিস্টেন্স। আমি আপনার প্রোগ্রামটা দেখি, ভালো লাগে। এই লিভারের সমস্যা নিয়েই আমি একটু কথা বলতে চাই। একটু ফুলে গেছে। লিভার ফুলে গেছে বলে তো কোনো শব্দ হয় না। আপনি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন? হ্যাঁ, ছবি করিয়েছি, কিন্তু আমি অত বুঝি না। ডাক্তারবাবু বলেছিল যে লিভারটা নাকি হালকা ফুলে গেছে। হ্যাঁ, ওটাকে বলা হয়, ওটা এনলার্জমেন্ট অফ লিভার। ওটাকে যদি হয়ে থাকে, ওটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় হেপাটোমেগালি। আপনি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমাকে পাঠান,
এবং এর সাথে সাথে LFT পাঠান, লিভার ফাংশন টেস্ট। লিভারের ট্রিটমেন্টের ABCD হচ্ছে, যদি ধরা হয় বেসিক যদি ট্রিটমেন্ট শুরু করতে চান, প্রথম আপনাকে আলট্রাসোনোগ্রাফি অফ আপার অ্যাবডোমেন করতে হবে। নাম্বার 2 আপনাকে লিভার ফাংশন টেস্ট করতে হবে, LFT। এই দুটো রিপোর্ট আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং হোয়াটসঅ্যাপ করার পর দেন আমি কিন্তু পরবর্তী অ্যাডভাইস আপনাকে করতে পারবো রিগার্ডিং এই সমস্যাটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি।